বিগত কয়েক মাস ধরেই পার্শ্ববর্তী দেশ ভারতে বিভিন্ন বিষয়ে উত্তেজনা বিরাজ করছে। গত 14 নভেম্বর ভারতের নাগপুর থেকে কলকাতাগামী ইন্ডিগোর একটি বিমানে বোমাতঙ্ক ছড়ানোর ঘটনা ঘটে। উক্ত ঘটনায় আগে এক ব্যক্তিকে গ্রেফতার করেছিল পুলিশ। এবার জানা গেল ওই ধৃত ব্যক্তি মূলত এক গোয়েন্দা কর্মকর্তা। ভারতের ইন্টেলিজেন্স ব্যুরো আইবির নাগপুর শাখায় কর্মরত একজন কর্মকর্তা তিনি। খবরটি প্রকাশ করেছে ভারতীয় সংবাদ মাধ্যম আনন্দবাজার। গত নভেম্বর মাসে নাগপুর থেকে কলকাতা আসার পথে ইন্ডিগোর ওই বিমানটিতে 187 জন যাত্রী এবং 6 জন বিমানকর্মী ছিলেন। বিমানটিতে বোমা রাখার খবরটি প্রকাশ্যে আসতেই তড়িঘড়ি করে বিমানটিকে ঘুরিয়ে ছত্তিশগড়ের রায়পুর বিমানবন্দরে নিয়ে যাওয়া হয়। সেখানে সব যাত্রীকে বিমান থেকে নামিয়ে শুরু হয় তল্লাশি। কিন্তু অনেক খোঁজাখুঁজির পর জানা যায় বোমা থাকার খবরটি আসলে ভুয়া। এরপরই রায়পুর থেকে অনিমেষ মণ্ডল নামে এক ব্যক্তিকে গ্রেফতার করে পুলিশ। অনিমেষের বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতার 351 4 ধারা এবং বেসামরিক বিমান চলাচল আইনের অধীনে মামলা হয়। তবে সম্প্রতি অনিমেষের আইনজীবী ফয়সাল রেজভি দাবি করেছেন তার মক্কেল আদতে এক গোয়েন্দা কর্মকর্তা। বিমানে বোমা থাকতে পারে এই সম্ভাব্য সূত্রের ভিত্তিতেই কাজ করছিলেন তিনি। কেন প্রথমে তার পরিচয় গোপন রেখেছিল পুলিশ তা নিয়েও প্রশ্ন তুলেছেন অনিমেষের আইনজীবী। যদিও রায়পুর পুলিশের সুপার সন্তোষ সিংহের পাল্টা দাবি, অনিমেষকে আটক করার পরপরই পুলিশের তরফে আইবির সাথে যোগাযোগ করা হয়েছিল। আইবি এবং স্থানীয় পুলিশের যৌথ জিজ্ঞাসাবাদের পরেই তাকে গ্রেফতার করা হয়েছে। পুলিশের যুক্তি, বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়েছেন ওই যুবক। উল্লেখ্য যে মাস দুয়েক ধরেই ধারাবাহিকভাবে একাধিক ভারতীয় বিমান সংস্থার কাছে বোমা হামলার হুমকি পাঠানো হচ্ছে। অন্তর্দেশীয় বিমানের পাশাপাশি আন্তর্জাতিক বিমানেও ছড়ানো হচ্ছে বোমাতঙ্ক। শুধু গত মাসে 500-এরও বেশি বিমানে বোমা থাকার হুমকি প্রকাশ্যে এসেছে। যদিও পরে দেখা যায় সব বিমানে বোমা রাখার তথ্যই ভুয়া। একের পর এক বিমানে বোমাতঙ্কের ঘটনায় নড়েচড়ে বসেছে ভারত সরকারও। কারা এ ধরনের ভুয়া তথ্য ছড়াচ্ছেন তাদের খুঁজে বের করতে চালানো হয়েছে একাধিক তল্লাশি অভিযান। এক্স মেটার মতো সমাজ মাধ্যমকেও আরও সতর্ক হওয়ার বার্তা দেওয়া হয়েছে। জাতীয় তদন্তকারী সংস্থা এনআইএর তৎপরতায় ভারতের সব বিমানবন্দরে আরও কড়া পাহারার ব্যবস্থা করা হয়েছে। তবে এখনও এই ধরনের ভুয়া তথ্য সামনে আসার ঘটনা ঘটে চলেছে দেশটিতে। প্রথমে গাজা, এরপর লেবানন, এবার সিরিয়া। মধ্যপ্রাচ্যের বড় অঞ্চল জুড়েই নৃশংস তাণ্ডব অব্যাহত রেখেছে দখলদার ইসরায়েল। সম্প্রতি সিরিয়ার সদ্য ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট বাশার আল আসাদ সরকারের পতন দেশটির পরিস্থিতি আরও বেগতিক করে তুলেছে। ইসরায়েলের যুদ্ধবাজ প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সামরিক বাহিনী এখন রীতিমতো এলোপাতাড়ি বিমান হামলা চালাচ্ছে সিরিয়ায়। এর মাঝেই নেতানিয়াহু ঘোষণা দিয়েছেন যে সিরিয়ায় বাশার আল আসাদ সরকারের পতনের মধ্য দিয়ে মধ্যপ্রাচ্যে নতুন অধ্যায়ের সূচনা হয়েছে। যুদ্ধবাজ নেতানিয়াহু বেশ আত্মবিশ্বাসের সাথে বলেন, ইসরায়েল মধ্যপ্রাচ্যের মানচিত্র বদলে দিচ্ছে। সোমবার জেরুজালেমে এক সংবাদ সম্মেলনে তিনি এসব মন্তব্য করেন। খবরটি প্রকাশ করেছে টাইমস অফ ইসরায়েল। নেতানিয়াহু বলেন, সিরিয়ার আসাদ সরকার ছিল ইরানের অশুভ চক্রের অন্যতম গুরুত্বপূর্ণ অংশ। দীর্ঘ 13 বছরের গৃহযুদ্ধের পর বিদ্রোহী গোষ্ঠী দামেস্ক দখল করে আসাদের শাসনের অবসান ঘটায়। এই ঘটনাকে ইসরায়েলের শত্রুদের বিরুদ্ধে তাদের অস্তিত্বের লড়াইয়ের একটি বড় বিজয় বলেই আমি মনে করি। নেতানিয়াহু বলেন, ইরান আসাদকে ক্ষমতায় রাখতে শত শত কোটি ডলার বিনিয়োগ করেছে, কিন্তু এই সরকার নিজ জনগণের বিরুদ্ধে নির্মম নৃশংসতা চালিয়েছে। তিনি আরও বলেন, আসাদের শাসনকাল ইসরায়েলের প্রতি শত্রুতার ক্ষেত্র তৈরি করেছে এবং এটি ইরানের সন্ত্রাসবাদের একটি কেন্দ্র ছিল। নেতানিয়াহু উল্লেখ করেন, সিরিয়ার মধ্য দিয়ে ইরান থেকে হিজবুল্লাহর কাছে অস্ত্র সরবরাহের একটি গুরুত্বপূর্ণ পথ তৈরি হয়েছিল। তবে ওই পথের ওপর ইসরায়েল তাদের সামরিক উপস্থিতি নিশ্চিত করেছে। গোলান মালভূমি নিরাপত্তা ও সার্বভৌমত্ব ইসরায়েলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করেছেন নেতানিয়াহু। তিনি স্মরণ করিয়ে দেন, 2019 সালে তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গোলান মালভূমিকে ইসরায়েলের সার্বভৌম এলাকা হিসেবে স্বীকৃতি দিয়েছিলেন। তিনি বলেন, গোলান মালভূমি চিরদিন ইসরায়েলের অবিচ্ছেদ্য অংশ থাকবে। আসাদ সরকারের পতনকে ইসরায়েলের সাম্প্রতিক হামাস, হিজবুল্লাহ ও ইরানের বিরুদ্ধে অভিযোগের অংশ হিসেবে উল্লেখ করেন নেতানিয়াহু।
তিনি বলেছেন 2023 সালের 7 অক্টোবর হামাস ইসরায়েলের দক্ষিণাঞ্চলে আক্রমণ চালানোর পর থেকেই ইসরায়েল ধারাবাহিকভাবে এই অশুভ চক্র ভাঙার জন্য কাজ করে যাচ্ছে। তিনি বলেন, হিজবুল্লাহর নেতা হাসান নাসরুল্লাহকে হত্যা এই অশুভ চক্রের পতনে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। তার মৃত্যু মধ্যপ্রাচ্যে ইরানের প্রভাব কমিয়ে দিয়েছে। নেতানিয়াহু আশা প্রকাশ করেন যে আসাদের পতনের পর একটি নতুন সিরিয়া তৈরি হবে, যা ইসরায়েল ও সিরিয়ার জনগণের জন্য মঙ্গলজনক হবে। তিনি সিরিয়ার গৃহযুদ্ধের শুরুতে ইসরায়েলের মানবিক সহায়তার বিষয়টি তুলে ধরে বলেন, আমরা সীমান্তে একটি ফিল্ড হাসপাতাল তৈরি করেছিলাম এবং হাজার হাজার আহত সিরীয়কে চিকিৎসা দিয়েছিলাম। শত শত সিরীয় শিশু ইসরায়েলে জন্মগ্রহণ করেছে। আমরা যারা শান্তিপূর্ণ সহাবস্থান চাই তাদের প্রতি বন্ধুত্বের হাত বাড়িয়ে দিয়েছি, কিন্তু যারা আমাদের ক্ষতি করতে চায় তাদের হাত আমরা কেটে ফেলব। সম্প্রতি বিদ্রোহীদের তড়িৎ গতির আন্দোলনের মুখে প্রেসিডেন্ট বাশার আল আসাদের পতনের পর সিরিয়ায় ইসরায়েলি সামরিক বাহিনীর আগ্রাসন ব্যাপক হারে বৃদ্ধি পেয়েছে। বিমান হামলা জোরদারের পাশাপাশি ইসরায়েলি সামরিক বাহিনীর ট্যাঙ্ক ইতোমধ্যে সিরিয়ার রাজধানী দামেস্কের কাছাকাছি পৌঁছে গেছে। এর মাঝেই মঙ্গলবার তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান সিরিয়াকে ভেঙে ফেলার ষড়যন্ত্রের বিরুদ্ধে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন। এরদোয়ান বলেছেন, সিরিয়াকে আর কখনোই ভেঙে ফেলতে দেওয়া হবে না। কেউ যদি সিরীয় ভূখণ্ডের অখণ্ডতা নিয়ে আপোষ করতে চায় তাহলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে তুরস্ক। তুরস্কের এই প্রেসিডেন্ট বলেন, এই মুহূর্ত থেকে আমরা সিরিয়াকে আবারও বিভক্ত হতে দিতে পারি না। সিরিয়ার জনগণের স্বাধীনতা, নতুন প্রশাসনের স্থিতিশীলতা এবং সিরীয় ভূমির অখণ্ডতার উপর যে কোনো ধরনের আক্রমণ হলে আমরা তার বিরুদ্ধে দাঁড়াবো। এর আগে সিরিয়ার আঞ্চলিক অখণ্ডতার প্রতি তুরস্কের সমর্থন পুনর্ব্যক্ত করে গোলান মালভূমিতে জাতিসংঘের নির্ধারিত বাফার জোন এলাকায় বর্বর ইসরায়েলি সামরিক বাহিনীর প্রবেশের নিন্দা জানায় তুরস্ক পররাষ্ট্র মন্ত্রণালয়। এক বিবৃতিতে তুরস্কের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, সিরিয়ার জনগণ বহু বছর ধরে যে শান্তি ও স্থিতিশীলতার আকাঙ্ক্ষা করে আসছে, বর্তমানে তা অর্জনের সম্ভাবনা দেখা দিয়েছে। কিন্তু মর্মান্তিক বিষয় হল, স্পর্শকাতর এই সময়ে ইসরায়েল আবারও তার দখলদার মানসিকতা প্রদর্শন করছে। উল্লেখ্য যে সিরিয়ার দক্ষিণ পশ্চিম প্রান্তের একটি পার্বত্য অঞ্চল হল গোলান মালভূমি। 1967 সালের 6 দিনের এক যুদ্ধে এই মালভূমির বেশিরভাগ এলাকার দখল নিয়েছিল ইসরায়েল। পরবর্তীতে জাতিসংঘের তত্ত্বাবধানে সিরিয়ার সীমান্ত লাগোয়া অঞ্চলটিতে বাফার জোন নির্ধারণ করা হয়। বিদ্রোহীদের আন্দোলনে টিকতে না পেরে গত 8 ডিসেম্বর পরিবার সহ রাশিয়া পালিয়ে গেছেন সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদ। এর মধ্য দিয়ে সিরিয়ায় আল আসাদ পরিবারের 5 দশকের বেশি সময়ের শাসনের অবসান ঘটেছে। আসাদের পতনের পরপরই দীর্ঘ 50 বছর পর প্রথমবারের মতো সিরীয় সীমান্তের বাফার জোন এলাকায় প্রবেশ করেছে ইসরায়েলি দখলদার সৈন্যরা। সীমান্তের সুরক্ষা নিশ্চিত করার জন্য ইসরায়েলি সৈন্যরা সাময়িক সময়ের জন্য সেখানে প্রবেশ করেছেন বলে দাবি করেছে বর্বর ইসরায়েল। ইসরায়েলের শীর্ষ কূটনীতিক গিডিয়ন স্যার বলেছেন, নিরাপত্তার স্বার্থে ইসরায়েলি সৈন্যরা সীমিত ও অস্থায়ী পদক্ষেপের অংশ হিসেবে বাফার জোনে প্রবেশ করেছে। তবে বলা হচ্ছে, এই পদক্ষেপের মাধ্যমে ইসরায়েলি বাহিনীর অতিরিক্ত আগ্রাসী মনোভাব এবং সিরিয়ার অখণ্ডতায় হস্তক্ষেপের আশঙ্কা তৈরি হয়েছে। এছাড়া ইসরায়েলের নৃশংস সামরিক আগ্রাসন এবং তুরস্কের কঠোর হুঁশিয়ারি সিরিয়ার ভবিষ্যৎ পরিস্থিতি আরও জটিল করে তুলতে পারে। সম্প্রতি বাংলাদেশ এবং ভারতের মধ্যকার সম্পর্কের টানাপোড়েনের মাঝে ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্য ত্রিপুরার রাজধানী আগরতলায় অবস্থিত বাংলাদেশের সহকারী হাই কমিশনে হামলার ঘটনা ঘটে। হামলার সময় উগ্র হিন্দুত্ববাদীরা সেখানে ভাঙচুর এবং বাংলাদেশের জাতীয় পতাকার অবমাননা করে। আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশন কার্যালয়ে হয়ে যাওয়া এই হামলাকে ভিয়েনা কনভেনশনের লঙ্ঘন বলে বিবৃতি দেয় বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়। এবার বাংলাদেশের কূটনৈতিক মিশনে হামলার এই ঘটনা মার্কিন পররাষ্ট্র দপ্তরের ব্রিফিংয়ে উঠে এসেছে। সেখানে মার্কিন টেস্ট ডিপার্টমেন্টের মুখপাত্র ম্যাথিউ মিলার বলেন, বাংলাদেশ ও ভারত শান্তিপূর্ণভাবে তাদের মধ্যকার বিরাজমান মতপার্থক্য দূর করবে বলে যুক্তরাষ্ট্র আশা করে। স্থানীয় সময় 10 ডিসেম্বর মঙ্গলবার নিয়মিত সংবাদ সম্মেলনে এক সাংবাদিকের প্রশ্নের জবাবে একথা বলেন তিনি।
এদিনে ব্রিফিংয়ে এক সাংবাদিক ভারতের আগরতলায় বাংলাদেশের কূটনৈতিক মিশনে হামলার ঘটনা সম্পর্কে যুক্তরাষ্ট্রের প্রতিক্রিয়া জানতে চান। ওই সাংবাদিক বলেন, ভারতের পররাষ্ট্র সচিব বাংলাদেশ সফর করেছেন এবং ভারত ও বাংলাদেশ উভয়েই সম্প্রতি ভারতের অভ্যন্তরে বাংলাদেশি কূটনৈতিক মিশনের উপর সহিংস হামলার ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে। হামলার সেই ঘটনা এবং বাংলাদেশকে লক্ষ্য করে ভারত থেকে ক্রমবর্ধমান আগ্রাসী বক্তব্য সম্পর্কে আপনার কোনো মন্তব্য আছে কি? জবাবে মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাথিউ মিলার বলেন, যুক্তরাষ্ট্র আশা করে বাংলাদেশ ও ভারত শান্তিপূর্ণভাবে তাদের মধ্যকার বিবাদ ও মতপার্থক্য দূর করবে। তার ভাষায়, সব পক্ষ তাদের মতবিরোধ শান্তিপূর্ণভাবে সমাধান করুক, এটি আমরা দেখতে চাই। আগরতলার বাংলাদেশের সহকারী হাইকমিশনের কর্মকর্তারা জানিয়েছেন, হিন্দু সংঘর্ষ সমিতি নামের একটি সংগঠনের ব্যানারেই সেখানে হামলা ও তাণ্ডবের সময় এই ভাঙচুর ও হাইকমিশন অফিসের পতাকা ছেড়ে ফেলার ঘটনা ঘটে। মূলত বিক্ষোভের নামে হাইকমিশনের সামনে জড়ো হওয়ার পর কড়া নিরাপত্তার মধ্যে একটি দল বাংলাদেশ সহকারী হাইকমিশনের কাছে স্মারকলিপি জমা দেয়। তবে এক পর্যায়ে ওই গ্রুপের কিছু সদস্য নিরাপত্তা ব্যবস্থা লঙ্ঘন করে হাইকমিশন চত্বরে প্রবেশ করে এবং ভাঙচুর ও তাণ্ডব চালানোর পাশাপাশি বাংলাদেশের জাতীয় পতাকার অপমান করে। এই ঘটনায় এক বিবৃতিতে তীব্র ক্ষোভ জানিয়ে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, আগরতলার ঘটনাটি ছিল পূর্ব পরিকল্পিত এবং বিক্ষোভকারীদের হাই কমিশন প্রাঙ্গণে প্রবেশের সুযোগ করে দেওয়া হয়েছিল।